নমস্কার সকলকে, আরো একটি নতুন ভিডিওতে সকলকে স্বাগত। তোমরা কেমন আছো? আশা করি সকলে অনেক ভালো আছো এবং সকলের প্রস্তুতি অনেক ভালো চলছে। তো আজকে দেখো যে বইটি সম্পর্কে আলোচনা করব সেটি বর্ণপরিচয় থেকে প্রকাশিত হয়েছে একটি ভূগোল বই। বইটির নাম রয়েছে পশ্চিমবঙ্গ, ভারত এবং বিশ্বের ভূগোল। বইটি লিখেছে তোমার জগন্নাথ জানা স্যার। তো ডেসক্রিপটিভ টাইপ তোমরা অনেক বই ইউজ করছো, অনেক বই তোমরা কিনেছো। তো সেক্ষেত্রে বর্ণপরিচয় থেকে এই ভূগোল বইটি ইতিমধ্যে অনেকের কাছেই রয়েছে, বা নতুন করে হয়তো অনেকেই কিনতে চাচ্ছ রেল, ডাব্লিউবিসিএস বা এসএসসি পরীক্ষার জন্য। ডেসক্রিপটিভভাবে তোমরা যে পার্ট পার্ট বইগুলো নিয়ে থাকো, তো পার্টিকুলার ভূগোল বিষয় নিয়ে যদি তোমরা বই খুঁজে থাকো যে কোন বইটি নেবে, তো সেক্ষেত্রে এই বইটি সম্পর্কে টোটালটাই আজকে বিস্তারিত আলোচনা করব, যে কি কি প্রেজেন্টেশন রয়েছে বা কতটা ভালো রয়েছে বইটিতে, সবটাই এই ভিডিওর মাধ্যমে তুলে ধরার চেষ্টা করব। অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকো। তো প্রথমেই বলবো, অন্যান্য যে ভূগোল বইগুলো হয় তো সেক্ষেত্রে দেখবে ডেসক্রিপটিভভাবে তো রয়েছেই, এবং এমসিকিউ দেখবে যে আমাদের বাংলা ভার্সনেই কিন্তু হয়। তো এই বইটির একটি বিশেষ আকর্ষণ বা বিশেষ দৃষ্টি যেটা প্রথমে আকর্ষণ করে, প্রথমে লক্ষ্য করবে যে বাংলা এবং ইংরেজি ভার্সনে এমসিকিউ একত্রে কিন্তু বইটিতে রয়েছে। তারপর রয়েছে তোমার 12,000 এমসিকিউ। বইটির ব্যাকসাইড ঠিক এইরকম রয়েছে। আর এখানে আমি উল্লেখ করতে চাইবো, তোমরা যদি আজকে চ্যানেলে নতুন ভিজিট করে থাকো তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল করে রেখো। পরবর্তীতে সব ভিডিওর নোটিফিকেশন তোমাদের কাছে খুব সহজেই পৌঁছে যাবে। এছাড়া ডেসক্রিপশনে দেখবে যে আমাদের টেলিগ্রামের গ্রুপের লিঙ্ক রয়েছে, সেখানে চাইলে তোমরা জয়েন হয়ে যেতে পারো। বইটির দাম প্রসঙ্গে যদি প্রথমেই বলি, বইটির প্রিন্টিং প্রাইস রয়েছে তোমার 755 টাকা। তো এই বইটির যে অনলাইন পারচেস লিঙ্ক রয়েছে সেটা আমি ডেসক্রিপশনে দিয়ে রাখবো, সেখান থেকে তোমরা চেক আউট করে নিতে পারো। এছাড়া আমি যেই দোকান থেকে মূলত বইগুলো সংগ্রহ করে থাকি, সৌরভ বুক অ্যান্ড ম্যাগাজিন সেন্টার, সেই দোকান থেকে অনলাইন অফলাইনে নিতে পারবে। এছাড়া তোমরা যদি মনে করো যে সরাসরি জগন্নাথ জানা স্যারের কাছ থেকে এই বইটি সংগ্রহ করবে 460 টাকায়, তো সেক্ষেত্রে জগন্নাথ জানা স্যারের নম্বরটি ডেসক্রিপশনে দেওয়া থাকবে, তোমরা স্যারের সাথে কথা বলে নেবে। প্রথমে দেখো যে প্রথম প্রকাশ, দ্বিতীয় প্রকাশ, তো এমন করে পঞ্চম সংস্করণ কিন্তু বইটিতে এসেছে। তো অনেকের মনে প্রশ্ন হতে পারে যে বইটির থিকনেস যে এতটা বেশি রয়েছে, তো সেক্ষেত্রে কি ভুল ভ্রান্তি কি রয়েছে? তো প্রথমেই তোমরা জানো যে প্রথমেই যে বইটা প্রকাশিত হয় তারপর যে এডিশনগুলো এসে থাকে, তো সেক্ষেত্রে এতগুলো যেহেতু এডিশন এসেছে এই বইটিতে, তো সেক্ষেত্রে ভুল ভ্রান্তি কিন্তু বইটিতে নেই বললেই চলে। সূচিপত্রতে দেখো, সূচিপত্রতে প্রথমেই দেখবে যে পশ্চিমবঙ্গের ভূগোল। পশ্চিমবঙ্গের ভূগোলের মধ্যে রয়েছে পশ্চিমবঙ্গের জেলা বিভাজন এবং সংযুক্তি, পশ্চিমবঙ্গের বর্তমান 5টি প্রশাসনিক বিভাগ, মিনি ইউরোপ, যৌথ অরণ্য সংরক্ষণ, গম চাষ বন্ধ, ছিটমহল সমস্যা এবং 3 বিঘা করিডর, ডাম্পিয়ার হোজেস রেখা, পশ্চিমবঙ্গের জেলা এবং সীমানা, ভারতবর্ষের সঙ্গে বাংলাদেশের সীমানা, তরাই অঞ্চল, ডুয়ার্স সমভূমি অঞ্চল, পশ্চিমবঙ্গের ভূপ্রকৃতি বিভাগ, পশ্চিমবঙ্গের সেতুসমূহ, পশ্চিমবঙ্গের জলবায়ু, পশ্চিমবঙ্গের শহর এবং পার্শ্ববর্তী নদী, পশ্চিমবঙ্গের জলবিদ্যুৎ তাপবিদ্যুৎ কেন্দ্রসমূহ, জনসংখ্যা জনঘনত্ব, পশ্চিমবঙ্গের বিশেষ অর্থনৈতিক অঞ্চল। তারপরে রয়েছে তোমার পশ্চিমবঙ্গের জেলাগুলির পরিচয়। তো প্রত্যেকটি জেলা সম্পর্কে কিন্তু এখানে পার্টিকুলারভাবে রয়েছে আলোচনা, আমি টোটালটাই দেখাবো। তারপরে দেখো পশ্চিমবঙ্গের অধ্যায় ভিত্তিক এমসিকিউ, যে পশ্চিমবঙ্গ সম্পর্কে এতটা যে আমরা জানলাম, তারপরে এমসিকিউ প্র্যাকটিস করা বা এমসিকিউ কিন্তু আমাদের রয়েছে অধ্যায়ের শেষে। তারপরে দেখো যে ভারতবর্ষের অঙ্গরাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলগুলির বর্ণনা রয়েছে, যেমন অন্ধ্রপ্রদেশ, অরুণাচল প্রদেশ, অসম, বিহার, ছত্তিশগড়, গুজরাট, হরিয়ানা, হিমাচল প্রদেশ, কেন্দ্রশাসিত জম্মু কাশ্মীর, ঝাড়খণ্ড, কর্ণাটক, কেরালা, মধ্যপ্রদেশ, বিহার, মিজোরাম, মেঘালয়, নাগাল্যান্ড, ওড়িশা, পাঞ্জাব, রাজস্থান। তারপরে রয়েছে ভারতের ভূগোল। ভারতের ভূগোল থেকেও ঠিক এইরকম যে পয়েন্টগুলো দেখতে পাবে, যে ভারতের অবস্থান এবং প্রশাসনিক বিভাগ,
ভূগোলের শাখা প্রশাখা, ভারতের জনগোষ্ঠী, ভারতের ভূপ্রকৃতি, হিমালয়ের উল্লেখযোগ্য শৃঙ্গ, হিমালয় পর্বতশ্রেণীর তথ্য। হিমালয়ের কয়েকটি উপত্যকা, ভারতের উল্লেখযোগ্য হিমবাহ, উত্তর ভারতের গিরিপথ সমূহ, হিমালয়ের উল্লেখযোগ্য শৃঙ্গ, ভারতের প্রতিবেশী রাষ্ট্র এবং সীমানা। তারপরেও ঠিক একই রকম যে বিভিন্ন পরীক্ষায় আসা অধ্যায়ভিত্তিক এমসিকিউগুলো রয়েছে, যে ভূগোল থেকে কি ধরনের প্রশ্ন এসে থাকে, সেই প্রশ্নগুলো যে প্রিভিয়াস ইয়ারের এমসিকিউ বলো, সেই প্রশ্নগুলো কিন্তু বইটিতে রয়েছে। তারপরে অধ্যায়ভিত্তিক ইংরেজি তোমার এমসিকিউ, যেটা আমি প্রথমেই উল্লেখ করেছি, পরিবেশ এবং ভূগোল থেকে পরিবেশের সম্মেলন, বিভিন্ন বন্যপ্রাণীর পরিচয়, গ্রেটা গুনবার্গ, সেলিম আর্লি, সুন্দরলাল বহুগুণা। তো আমি টোটালটা পড়ছি না, তোমরা চাইলে একটু পজ করে দেখে নিও। পরিবেশ এবং বাংলা থেকে এমসিকিউ রয়েছে অধ্যায়ের শেষে। পরিবেশ এবং ইংরেজি, যেটা ইংরেজির যে এমসিকিউটা রয়েছে, সেই ইংরেজির এমসিকিউটা দেখব বাংলার শেষে। প্রাকৃতিক ভূগোল, বিশ্বের ভূগোল। তারপরে রয়েছে সংক্ষিপ্ত প্রশ্নোত্তর এবং প্র্যাকটিস সেট, যে ওয়ানলাইনার ফরম্যাটটাও কিন্তু দেখতে পারবো, যে তোমার অধ্যায়ের শেষে কিন্তু রয়েছে। তারপরে বিগত বছরের প্রশ্নোত্তর, WBCS প্রিলি এবং মেন্সের প্রশ্ন কিন্তু এই বইটিতে পাবো। এবং বইটির পেজ কোয়ালিটি বা বাইন্ডিং কোয়ালিটির যদি কথা বলি, যথেষ্ট ভালো রয়েছে, ছিঁড়ে যাওয়ার কোনো সম্ভাবনা নেই। বর্ণপরিচয় থেকে অন্যান্য যে বইগুলো প্রকাশিত হয়েছে, যেমন কম্পিটিটিভ বিজ্ঞান, ক্লার্কশিপ জ্ঞান শিখা, যে মেন্সের জন্য হিস্ট্রি, তো এই বইগুলো কিন্তু অলরেডি আমার চ্যানেলে ইতিমধ্যে ভিডিও করা রয়েছে, তোমরা চাইলে একটু দেখে নিতে পারো। যে পশ্চিমবঙ্গের ভূগোল, পশ্চিমবঙ্গের ভূগোল থেকে দেখো যে পশ্চিমবঙ্গের জেলা বিভাজন এবং সংযুক্তি থেকে, যেমন একটু আমি পড়ে শোনাচ্ছি। যেমন 1947 সালের 15ই আগস্ট ব্রিটিশদের কাছ থেকে আমরা স্বাধীনতা পেলাম, ঠিকই, কিন্তু ওই দিন আমাদের বাংলা প্রদেশ বিভক্ত হয়েছিল। পূর্ব বাংলা পাকিস্তানে যায় আর পশ্চিম বাংলা ভারতের অঙ্গরাজ্য রূপে আত্মপ্রকাশ করে। আজকের পশ্চিম বাংলা গঠিত হয় 1956 সালে 1 নভেম্বর, যে দিন বিহারের মানভূম পুরুলিয়ার সাথে যুক্ত হয়। সেই পশ্চিম বাংলার জেলার পরিধি এবং প্রেসিডেন্সির পরিধি আজও বৃদ্ধি পেয়েছে। 3টি প্রেসিডেন্সি থেকে আজ 5টি প্রেসিডেন্সি হয়েছে। জেলার সংখ্যা বাড়তে বাড়তে আজ 30-এ পৌঁছেছে। যেমন কত সুন্দর দেখো গুছিয়ে লেখা রয়েছে, এবং বিভিন্ন জায়গায় দেখবে যে ম্যাপেরও কিন্তু ব্যবহার রয়েছে। যে যৌথ অরণ্য সংরক্ষণ, জয়েন্ট ফরেস্ট ম্যানেজমেন্ট, পশ্চিমবঙ্গের প্রতিবেশী দেশ এবং রাজ্যগুলির সঙ্গে ভৌগোলিক সাদৃশ্য, পশ্চিমবঙ্গের ভূপ্রকৃতি, যেমন উত্তর পার্বত্য অঞ্চল, পশ্চিমের মালভূমি অঞ্চল, গাঙ্গেয় বদ্বীপ অঞ্চল, টোটালটাই কিন্তু ডেসক্রিপটিভ ভাবে কিন্তু প্রেজেন্টেশন রয়েছে। এবং দেখো নানান জায়গায় কিন্তু ছকের ব্যবহারগুলো দেখতে পাবে। তো এই ছকের ব্যবহারটা আমার বেশি ভালো লাগে, কেননা যে এই ছক আকারে দেওয়া থাকলে পড়তে, মনে রাখতে বা নিজের মতো নোট করে রাখতে টোটালটাই কিন্তু ভালো হয়। যেমন দেখো এখানে রয়েছে ভিত্তি, উত্তরবঙ্গের নদী এবং দক্ষিণবঙ্গের নদী। যেমন উৎস, উত্তরবঙ্গের নদী এরা হিমালয়ের পার্বত্য অঞ্চলের সুউচ্চ স্থানে উৎপন্ন হয়েছে, এবং দক্ষিণবঙ্গের নদীর মধ্যে দেখো এরা ছোটনাগপুর মালভূমিতে উৎপন্ন হয়েছে। উৎস গেল প্রকৃতি, প্রবাহ এবং স্রোত। তারপরে ঠিক একই রকম অবস্থান, বন্যা, মাটি, অন্যান্য। যেমন অবস্থান, উত্তর এবং দক্ষিণ দিনাজপুর এবং মালদহের পূর্বাংশে অবস্থিত দিয়ারা, এটা হচ্ছে বারিন্দ, এটা হচ্ছে দিয়ারা। মালদহ জেলার দক্ষিণ পশ্চিমাংশ দিয়ারা অঞ্চল আছে। তারপর দেখো বন্যা, মহানন্দা নদী থেকে দূরবর্তী ও উঁচু অঞ্চলটি বন্যার প্রভাবমুক্ত, এবং দিয়ারাতে দেখো গঙ্গা নদীর নিকটবর্তী অঞ্চলটি প্রতি বছর বন্যা ঘটে। তরাই অঞ্চল ডুয়ার্স সমভূমি অঞ্চল। পশ্চিমবঙ্গে গড়ে ওঠা বিভিন্ন শিল্পের অবস্থান, যেমন লৌহ ইস্পাত শিল্প, কাগজ তৈরি কারখানা, কাপড়ের কল, সুতি, তাঁত, রেশম, সিল্ক। তো এগুলো দেখো যে সুতির যে কারখানাগুলো রয়েছে কাপড়ের, তো কোথায় কোথায় রয়েছে বা কোথায় কোথায় অবস্থান করেছে, তাঁত শিল্প কোথায় কোথায় রয়েছে, রেশম শিল্প কোথায় কোথায় রয়েছে, সিল্ক শিল্প কোথায় কোথায় রয়েছে,
চিনির কল কোথায় রয়েছে, জুতো তৈরির কারখানা কোথায় রয়েছে, পশ্চিমবঙ্গের গুরুত্বপূর্ণ কয়েকটি জলাসমূহের নাম, পশ্চিমবঙ্গের চা শিল্প, চা হলো প্রায় 9 মিটার চিরহরিৎ শ্রেণীর উদ্ভিদ অরণ্য, এবং যেটা তোমার বেশি ইম্পর্টেন্ট যেটা রয়েছে, যে মনে হচ্ছে বেশি যেটা ইম্পর্টেন্ট, তো সেক্ষেত্রে দেখবে যে বোল্ড আকারে কিন্তু রয়েছে। এটি কিন্তু দৃষ্টি তোমাদের আকর্ষণ করবে, যে এখানে দেখতে পাচ্ছ যে অনেকটা কিন্তু বোল্ড কিন্তু করা রয়েছে, যেগুলো তোমার বেশি ইম্পর্টেন্ট। কৃষিভিত্তিক শিল্প, সংজ্ঞা, গুরুত্ব বা উপযোগিতা, টোটালটা দেখো নোটের মতো কিন্তু করে লেখা। কাঁচামাল, কাঁচামাল থেকে দেখো সাব পয়েন্ট 1 2 3 4 করে এইভাবে কিন্তু সাজানো রয়েছে। খাদ্য প্রক্রিয়াকরণ শিল্প, এক নজরে পশ্চিমবঙ্গের বিখ্যাত নদ নদী, নদ নদী সম্পর্কিত কিছু গুরুত্বপূর্ণ তথ্য। তো এগুলো কিন্তু ডেসক্রিপটিভ টাইপ থাকলো, এবং অধ্যায় শেষে কিছু কিছু তোমরা অনলাইনার ফরম্যাটে পাবে। তো এগুলো গেল তোমার অধ্যায়ের। তারপরে শেষে যেটা বললাম, তো ওখানে কিন্তু অনেকটাই কিন্তু তোমার রয়েছে অনলাইনার ফরম্যাটে। বিশ্বের বৃহত্তম ওভারহেড রিজার্ভার কলকাতা টালা ট্যাঙ্ক। তারপরে অধ্যায় শেষে পশ্চিমবঙ্গের অধ্যায়ের ভিত্তিক এমসিকিউ প্রশ্নোত্তর। তো পশ্চিমবঙ্গ সম্পর্কে ওটা তোমার জানা গেল। তারপর হচ্ছে পশ্চিমবঙ্গের জেলাসমূহ থেকে এমসিকিউ রয়েছে, যেমন 1969-70 সালের চুয়ার বিদ্রোহ, 1832 সালের কোল বিদ্রোহ, 1857 সালে সিপাহী বিদ্রোহের সঙ্গে কোন জেলার নাম জড়িয়ে আছে? কত সালে জঙ্গলমহল জেলা গঠিত হয়? পুরুলিয়ার মুন্ডা অধিবাসীরা কোন ভাষায় কথা বলে? কত সালে মানভূমকে বাংলা থেকে আলাদা করা হয়? এটি গেল তোমার পশ্চিমবঙ্গের জেলাসমূহ থেকে যতগুলো এমসিকিউ হয়। তারপরে দেখো পশ্চিমবঙ্গের পরিচিতি। পশ্চিমবঙ্গের পরিচিতি থেকে যে প্রথম প্রশ্নটা লক্ষ্য করো, যে পশ্চিমবঙ্গ কোন জেলার ওপর দিয়ে কর্কটক্রান্তি রেখা বিস্তৃত হয়েছিল? এটি তোমার WBCS প্রিলিমস 2016-তে আসা কিন্তু প্রশ্ন। তারপরেরটা দেখো, নিম্নলিখিত কোনটি পশ্চিমবঙ্গের প্রশাসনিক বিভাগের নাম নয়? এটি WBCS প্রিলিমস 2016-তে আসা প্রশ্ন। ভারতের দ্বিতীয় জনবহুল জেলা সেনশান 2011 অনুসারে, WBCS প্রিলিমস 2018-তে আসা প্রশ্ন। পশ্চিমবঙ্গের ভূপ্রকৃতি, পশ্চিমবঙ্গের নদ নদী থেকে এমসিকিউ, পশ্চিমবঙ্গের খনিজ সম্পদ থেকে এমসিকিউ, পশ্চিমবঙ্গের শিল্প এবং বাণিজ্য থেকে এমসিকিউ। টোটাল অধ্যায় ধরে ধরে কিন্তু এমসিকিউগুলো রয়েছে। যেমন পশ্চিমবঙ্গ ফোর্ট ক্লাস্টারে প্রথম জুট মিল কত সালে স্থাপন করা হয়? দূরবীনদারা পাহাড়ের সর্বোচ্চ শৃঙ্গের নাম কি? পশ্চিমবঙ্গের জনসংখ্যা কোন দেশের সমান? তারপরে যেটি বললাম, যে অধ্যায় শেষে কিছু অনলাইনের ফরম্যাটের প্রশ্ন দেখতে পারবো, যে অতি সংক্ষিপ্ত প্রশ্নোত্তর বলে। NEFA এর পুরো কথাটি কি? এটা তোমার রয়েছে। তারপরে দেখো, স্বাধীনতার সময় কোন রাজ্যকে NEFA নামে চিনতাম? অরুণাচল প্রদেশ। কবে কোন প্রধানমন্ত্রীর আমলে অরুণাচল প্রদেশ রাজ্যের মর্যাদা পায়? 1987 সালের 20 ফেব্রুয়ারি রাজীব গান্ধীর আমলে। একটি ভূগোল বই হিসাবে যতটা দরকার ততটা কিন্তু পুরোটাই কভার করেছে এই বইটিতে। যতটুকু আমি বললাম হয়তো তোমরা বুঝতে পেরেছো যে কেমন কি প্রেজেন্টেশন রয়েছে। তারপর দেখো, রাষ্ট্রপতি ভবন। ভারতের কেন্দ্রশাসিত অঞ্চল আন্দামান এবং নিকোবর দ্বীপপুঞ্জ থেকে রয়েছে। অবস্থান, স্থাপন কাল,
অপর নাম কি, এর আয়তন কি, রাজধানী কি রয়েছে, জনসংখ্যা, জনঘনত্ব, জনসংখ্যা বৃদ্ধির হার, লিঙ্গ অনুপাতে কত রয়েছে, পুরুষ মহিলা, সাক্ষরতার হার কতটা রয়েছে, প্রধান ভাষা কি কি, জেলার সংখ্যা কয়টি রয়েছে, লোকসভার সদস্য কজন রয়েছে, হাইকোর্ট কোথায় রয়েছে, প্রধান উপজাতি কি কি রয়েছে, প্রধান নদী কি কি রয়েছে। টোটালটাই কিন্তু এখানে নোট আকারে কিন্তু সাজানো রয়েছে। তারপরে দেখো যে পুডুচেরির অবস্থান কি, স্থাপন কাল কবে রয়েছে, আয়তন এর কত রয়েছে, রাজধানী, জনসংখ্যা, প্রধান উৎস কি, প্রধান পর্যটন কেন্দ্র কি কি রয়েছে। তারপরে সংক্ষিপ্ত প্রশ্নোত্তর, যেমন সাবেক পন্ডিচেরি কত সালে পুদুচেরি নামাঙ্কিত হয়, 2006 সালে। পুদুচেরির পূর্ব দিক কোন সাগর রয়েছে, বঙ্গোপসাগর। পুদুচেরি বাকি 3 দিকে কোন জেলা অবস্থিত রয়েছে, তামিলনাড়ু, দক্ষিণ আর্কট জেলা। হিমালয় পর্বতশ্রেণী সম্পর্কিত কিছু তথ্য, যেমন হিমালয়ের দৈর্ঘ্য পশ্চিম থেকে পূর্বে 250 কিমি এবং উত্তর দক্ষিণের বিস্তার 150 থেকে 400 কিমি। যেমন জজিলা গিরিপথ কাশ্মীর উপত্যকা এবং লাদাখের মধ্যে যোগাযোগ রক্ষা করেছে। খারদুংলা গিরিপথ পৃথিবীর উচ্চতম সেতু তৈরি করা হয়েছে। তো খারদুংলা গিরিপথ এটা দেখো ডিপ আকারে বা ডিপ বোল্টে কিন্তু লেখা আছে। ভারতীয় সীমানায় 7টি প্রতিবেশী রাষ্ট্র। ভারতের কৃষির উল্লেখযোগ্য বিপ্লব, সবুজ বিপ্লব, শ্বেত বিপ্লব, নীল বিপ্লব। টোটালটাই ডেসক্রিপটিভভাবে লেখা। এক নজরে কৃষিজাত ফসল এবং উৎপাদনের অনুকূল পরিবেশ, যেমন ধান চাষের ক্ষেত্রে কত ডিগ্রি সেলসিয়াস লাগে, বৃষ্টিপাত কতটা দরকার, মৃত্তিকার প্রকৃতি কেমন হওয়া দরকার, গম চাষের উষ্ণতা কতটা দরকার, বৃষ্টিপাত কতটা হওয়া দরকার। তো এই সমস্ত প্রশ্নগুলো তোমরা দেখবে যে বিভিন্ন ধরনের পরীক্ষার ক্ষেত্রে এই প্রশ্নগুলো কিন্তু এসে থাকে। কফি, পাট, কার্পাস, আখ, যেমন আখের কতটা সেলসিয়াস দরকার, বৃষ্টিপাত কতটা দরকার, মাটির প্রকৃতি কেমন হওয়া দরকার, সরষা বা রাই। তারপরে দেখো ভারত কৃষিজ দ্রব্য উৎপাদনে বিশ্বে ভারতের স্থান এবং ভারতের রাজ্যগুলির মধ্যে প্রথম স্থানাধিকার রাজ্য। যেমন ধান, বিশ্বে ভারতের স্থান রয়েছে দ্বিতীয়, চীনের পরে। ভারতের প্রথম রাজ্য পশ্চিমবঙ্গ, দ্বিতীয় হচ্ছে তোমার উত্তরপ্রদেশ। গমের ক্ষেত্রে বিশ্বের স্থান রয়েছে তোমার দ্বিতীয়, ভারতের প্রথম রাজ্য রয়েছে উত্তরপ্রদেশ। ভারতে বিভিন্ন ফসল উৎপাদনে অনুকূল পরিবেশ, ধান উষ্ণতা কত দরকার, 16 থেকে 30 ডিগ্রি, বৃষ্টিপাত কতটা দরকার, 100 থেকে 200 সেমি, মাটি কেমন হওয়া দরকার, পলিযুক্ত উর্বর, দোআঁশ, এঁটেল। অন্যান্য অনুকূল অবস্থা কি রয়েছে, সুলভ শ্রমিক, সার, যন্ত্রপাতি। ভারতের প্রখ্যাত কৃষি গবেষণা কেন্দ্র, যেমন সমস্ত রকম কৃষিজ পণ্য বিশেষ করে ধান, গম প্রভৃতি খাদ্যশস্য গবেষণাগার, গবেষণার বিষয় কি রয়েছে। পাট শিল্পের ক্ষেত্রে ঠিক একই রকম, যেমন গবেষণাগার কোথায় রয়েছে, গবেষণার বিষয় কি রয়েছে, উৎপাদনে প্রথম রাজ্য কি কি রয়েছে, যেমন অন্ধ্রপ্রদেশে লঙ্কা, তামাক, অভ্র, ইউরেনিয়াম, তামা। ভারতের লৌহ ইস্পাত শিল্প। তারপরে যেটি ইংলিশে যেটা বলছিলাম যে ইংরেজিতে এমসিকিউ থাকবে, এটি হচ্ছে তোমার ইংরেজিতে এমসিকিউ। এখান থেকে তোমরা প্র্যাকটিস করতে পারবে, কোনো রকম সমস্যা হবে না। এগুলো তোমার গেল ইংরেজিতে এমসিকিউ, এবং এমসিকিউ এর সাথে সাথে এক্সপ্লেনটাও কিন্তু এখানে তোমরা পাবে। তো যারা ইংরেজিতে প্র্যাকটিস করতে চাও সেক্ষেত্রেও বইটি কিন্তু তোমাদের কাছে অপশনে কিন্তু থাকছে। ভারতের উল্লেখযোগ্য রাজ্য ভিত্তিক জাতীয় উদ্যান সমূহ, যেমন জম্মু কাশ্মীর, লাদাখ, রাজস্থান, মধ্যপ্রদেশ, অসম, হরিয়ানা, অন্ধ্রপ্রদেশ, গোয়া, অরুণাচল প্রদেশ, মহারাষ্ট্র।
তারপর হচ্ছে যেটি আগেও বলেছি যে অধ্যায়ের শেষে এমসিকিউ, পরিবেশের গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর। দেখো, ভারতীয় চুল্লি আইন চালু হয় কত খ্রিস্টাব্দে? ভারত সরকার পরিবেশ সুরক্ষা আইন প্রণয়ন করে কত খ্রিস্টাব্দে? পরিবেশ ব্যবস্থাপনার তিনটি দিক হলো অর্থনৈতিক, প্রযুক্তিগত এবং কি দিক? যেমন অপশন রয়েছে সামাজিক দিক, তথ্য সংক্রান্ত দিক, ধর্মীয় দিক, রাজনৈতিক দিক। তো এই প্রশ্নটা জানা থাকলে অবশ্যই কমেন্ট করে জানিও। এটা হচ্ছে তোমার প্রাকৃতিক ভূগোল থেকে শুরু হচ্ছে এই পাঠটা। সংক্ষিপ্ত প্রশ্নোত্তর, যেটি বলেছিলাম যে অধ্যায়ের শেষে বা লাস্টে আমরা প্রায় অনেকটাই কিন্তু অনলাইনের ফরম্যাটে প্রশ্নগুলো দেখতে পারবো। যেমন সেট 1-এ দেখো, নৈনিতাল উত্তরাখণ্ড কুমায়ুন হিমালয়ে অবস্থিত। ভারতবর্ষকে মৌসুমী বায়ুর লীলাক্ষেত্র বলা হয়। আটলান্টিক মহাসাগরে একটি সমুদ্র স্রোতের নাম উপসাগরীয় স্রোত। ম্যানগ্রোভ এবং লবণাম্বু উদ্ভিদের শ্বাসমূল দেখা যায়। নদী সংক্রান্ত আলোচনাকে প্রোটোমোলজি বলা হয়। নদী অঞ্চলে নদী অববাহিকাকে ধারণ অববাহিকা বলা হয়। কার্পাস উৎপাদনের সঙ্গে বল উইলভিল পোকা যুক্ত থাকে। গিলবার্ট প্রথম গ্রেট শব্দটি ব্যবহার করেছিলেন। তো এগুলো গেল কিন্তু তোমার অনলাইনের ফরম্যাটে প্রশ্ন। যেমন পরিবহন থেকে ভারতের জীবনরেখা বলা হয় কোন পথকে? রেলপথ। বিশ্বে যাত্রী বহনে, পণ্য পরিবহনে ভারতীয় রেলপথের স্থান কততম? যথাক্রমে প্রথম এবং চতুর্থ। ভারতের দীর্ঘতম এবং ক্ষুদ্রতম রেলপথ অঞ্চলের নাম কি? উত্তর রেল সড়ক দিল্লি হচ্ছে দীর্ঘতম এবং পূর্ব রেল সড়ক কলকাতা হচ্ছে ক্ষুদ্রতম। ভারতের 18টি রেলপথ অঞ্চলের মধ্যে নবীনতম রেলপথ অঞ্চলের নাম কি? মানে নতুন রেলপথটার নাম কি? দক্ষিণ উপকূলীয় রেল বিশাখাপত্তনম। ভারতীয় রেলের সদর দপ্তর কোথায়? দিল্লি। তো এই প্রশ্নটা দেখবে যে বারবার কিন্তু এসে থাকে। ভারতের কটি শহরে মেট্রো রেল ব্যবস্থা প্রচলিত হয়? 20টি। খনিজ তেল থেকে, যেমন দেখো, খনিজ তেলের প্রধান কাঁচামালের নাম কি? ন্যাপথা। ভারতের বৃহত্তম খনিজ তেল উত্তোলন কেন্দ্রের নাম কি? বোম্বে হাই, মহারাষ্ট্র, 1974। তাপবিদ্যুৎ এবং জলবিদ্যুৎ থেকে পারমাণবিক, সৌর এবং বায়ু ভূতাপ শক্তি। যেমন কাকরাপাড়া পারমাণবিক শক্তি কেন্দ্র কোন রাজ্যে অবস্থিত? গুজরাট, 1993। ভারতের প্রথম সৌরশক্তি কেন্দ্রটির নাম কি? কোয়েম্বাটুর। মধ্যপ্রদেশের দিকাও সৌরশক্তি কেন্দ্রটি ভারতের মধ্যে কততম? দ্বিতীয়। ভারতের মৃত্তিকা। তো প্রত্যেকটি অধ্যায়ের থেকে কিন্তু এই অনলাইনের প্রশ্নগুলো কিন্তু পাচ্ছ। তারপর এখান থেকে তোমার হচ্ছে প্র্যাকটিস করার জন্য কিছু প্র্যাকটিস সেট রয়েছে। তার শেষে রয়েছে তোমার ডাব্লিউবিসিএস প্রিলিমিনারি এবং মেন্সের প্রশ্ন। যেমন এটা দেখো, ডাব্লিউবিসিএস প্রিলিমস 2014-তে আসা প্রশ্ন। নিচের নদীগুলির মধ্যে কোনটি গঙ্গার উপনদী নয়? অপশন দেখো, সোন, গোমতী, গণ্ডক, সুবর্ণরেখা। পশ্চিমবঙ্গের কোন জেলায় সবথেকে বেশি মালভূমি আছে? অপশন মেদিনীপুর, মুর্শিদাবাদ, পুরুলিয়া, বর্ধমান। ডাব্লিউবিসিএস মেন্সের প্রশ্ন রয়েছে 2014, এটা তোমার মেন্সের প্রশ্ন। ডাব্লিউবিসিএস প্রিলিমস 2015-এর প্রশ্ন এবং 2015-এর মেন প্রশ্ন রয়েছে। তো এটাও কিন্তু একটি ভালো বিষয় যে তোমরা বুঝতে পারছো যে 2016 যে প্রিলিমিনারির প্রশ্নটাও রয়েছে এবং মেন্সের যে প্রশ্নটা এসেছিল সেই মেন্সের প্রশ্নটাও কিন্তু এখানে থাকছে। তো আমি ভিডিওটা বেশি বড় করছি না। তোমাদের যদি কোনো জানা থাকে বইটি সম্পর্কে বা কোনো যদি জিজ্ঞাসা থেকে থাকে যে বইটি সম্পর্কে, তাহলে অবশ্যই তোমাদের মতামত কমেন্ট করে জানিও, আমি রিপ্লাই করে অবশ্যই বলে দেব। এছাড়া আমাদের টেলিগ্রামে অবশ্যই যুক্ত থেকো। পরবর্তী ভিডিওতে দেখা হচ্ছে আবার, ততক্ষণ পর্যন্ত সকলে অনেক ভালো থাকো, সুস্থ থাকো।